So now I'm going to talk about some of the key mistakes that students do that prevents them from getting a band score over 6. IELTS এর প্রিপারেশনের সময় অথবা IELTS এর এক্সাম দেওয়ার সময় কিছু সার্টেন মিস্টেকস অর কি এরিয়াস থাকে যেগুলোতে সবাই মোরলেস সেই পিটফলসগুলোতে পড়ে যায়, যার কারণে দেখা যায় যে তাদের এক্সপেক্টেড ব্যান্ড স্কোর যদি থাকে 8, তারা পেয়ে বসে 7 or 6.5. So it ranges from people to people again. So in this video we're going to talk about some of those key problems that students more or less faces during their exam time or preparation time, but they choose to ignore those problems. So এগুলো যদি অ্যাভয়েড করা যায় দেখা যাবে যে অনেকাংশে আমাদের যে ব্যান্ড স্কোরটা সেটা অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। Obviously that টাইম ম্যানেজমেন্ট জিনিসটা সেটা অনেক বেশি ক্রুশাল, যেটা সব এক্সামের জন্যই আই থিঙ্ক অনেক ইম্পর্টেন্ট। সেকেন্ড যে মিস্টেক সেটা হচ্ছে যে উইক ভোকাবুলারি, যেটা ভোকাবুলারি রেঞ্জের ক্ষেত্রে যতটুকু ম্যাটার করে তার চেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে আপনি ভোকাবুলারিটা কীভাবে ইউজ করছেন সেটার উপর। থার্ড মিস্টেকের ক্ষেত্রে বলবো যে গ্রামাটিক্যাল রেঞ্জ ইজ শর্ট, গ্রামার ইস্যুস। Fourthly, ignoring certain instructions that is given in the question paper or in the speaking module. When the examiner says that you have 1 minute to think about your answer, you take more than 1 minute to prepare your answer and give her the response. And lastly হচ্ছে যে coherence and cohesion, যে জিনিসটা খুব বেশি crucial at the same time এক্সামিনার্সরা এই জিনিসটাই আপনার অ্যান্সারের মধ্যে, আপনার স্পিকিংয়ের মধ্যে, আপনার স্কিল সেটসের মধ্যে এই জিনিসগুলোই আপনার সবচেয়ে বেশি ইভ্যালুয়েট করা হয়। সো ডিসপাইট ট্রাইং অনেক স্টুডেন্টসই এই জিনিসগুলোকে ইগনোর করে, যার কারণে দেখা যায় যে তাদের যে এক্সপেক্টেড ব্যান্ড স্কোর থাকে সেটা তারা অ্যাচিভ করতে কখনোই পারে না। সো এই জিনিসগুলো নিয়ে আজকে যদি আমরা কথা বলি, আজকে যদি ডিসকাস করি অ্যান্ড পরবর্তীতে এগুলো যদি আমরা আমাদের IELTS প্রিপারেশনের সময় অ্যাপ্লাই করতে পারি, আমাদের ব্যান্ড স্কোরটা অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা। So, time pressure. Time pressure is something that is very, very crucial in every exam in our lives. IELTS এর ক্ষেত্রে তেমন কোনো ডিফারেন্ট না। IELTS এর আপনি লিসেনিং বলেন, রিডিং বলেন, রাইটিং বলেন অথবা স্পিকিং বলেন, আপনার টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারেন তাহলে আপনি আপনার কারেক্ট অ্যান্সারটা দিতে পারবেন না। আপনি অনেক সময় দেখা যায় যে লিসেনিংয়ের ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে থাকে, দ্যাট তারা একটা রেকর্ডিং শুনতেছে, তাদের টাইমের কোনো খেয়াল নেই অথবা তারা অন্যমনস্ক হয়ে গেল। এটার কারণে দেখা গেল কি যে তাদের যেই সেট অফ অ্যান্সার্স যে রেকর্ডিংয়ের যে পোর্শনটাতে থাকার কথা সেটা তারা মিস করে ফেললো, অ্যান্ড তারা পরবর্তীতে যখন আবার সেই অ্যান্সারগুলো দেখতে যাবে সেটা তো পসিবল না, বিকজ লিসেনিংয়ে একবারই আপনার রেকর্ডিংটা প্লে হয়। সো দ্যাট ইজ ওয়ান থিং ফর লিসেনিং। আপনার দেখা যাবে যে অনেক সময় আপনি একটা পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য, যেটা মোস্ট অফ দ্য টাইমস একাডেমিক রিডিং মডিউলে সবাই ফেস করে, যে একটা কোয়েশ্চেনে আপনি অ্যান্সার পাচ্ছেন না। লেটস সে ফর এক্সাম্পল ট্রু ফলস। সো আপনি একটা কোয়েশ্চেনের অ্যান্সার পাচ্ছেন না। সো আপনি যদি সেই একটা কোয়েশ্চেনের উপর 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট দিয়ে দেন, এটা হবে আপনার এক্সট্রিমলি টাইম ওয়েস্টিং একটা ট্যাকটিক। বিকজ আপনি যখন একটা সার্টেন কোয়েশ্চেন পারবেন না অথবা আপনার কাছে ডিফিকাল্ট মনে হবে, আপনি স্লোলি নেক্সট কোয়েশ্চেনে মুভ করেন, বিকজ দেয়ার আর আ লট অফ আদার কোয়েশ্চেন্স। আপনার একটা কোয়েশ্চেনে নাম্বার ক্যারি করবে শুধু 1। আপনি ওই একটা কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য আপনি যদি আরও 4-5টা কোয়েশ্চেন স্যাক্রিফাইস করেন, যেগুলো থেকে হতে পারে আপনি 3-4টা আর 5-6টাই পেরে যেতেন, তাহলে আপনার তো দ্যাটস এ প্লাস পয়েন্ট, রাইট? সো এই জিনিস ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টসরা মোস্ট অফ দ্য টাইম ওয়ান পার্টিকুলার ডিফিকাল্ট কোয়েশ্চেনের জন্য তারা এক্সট্রা টাইম অথবা এক্সট্রা এফোর্ট দেয়। That's not necessary. Even this is applicable for difficult question modules. Reading এর ক্ষেত্রে ম্যাচিং হেডিংস, ট্রু ফলস, নট গিভিং, এই জিনিসগুলো অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি ডিফিকাল্ট। সো এগুলোতে যদি আননেসেসারিলি বেশি টাইম দেওয়া হয় তখন দেখা যায় যে আপনি আপনার রিডিং হোল এক্সাম পার্টটাই এত ভালো হয় না। থার্ডলি যে জিনিসটা সেটা হচ্ছে যে অ্যান্সার ইনকমপ্লিট রাখা। এটা বলতে কি বোঝায়, দেখবেন যে আপনি যখন লিসেনিং এক্সামটা দিবেন, লিসেনিংয়ে আপনি রেকর্ডিং শুনে আপনার কোয়েশ্চেন পেপারে আপনার অ্যান্সারগুলো তোলা লাগবে, বিকজ আপনার কিওয়ার্ডস জাগানো লাগে, আপনার অ্যাডিশনাল ক্লুজ এক্সট্রা এগুলো করে নোট ডাউন করা লাগে। অ্যান্ড দেন আপনাকে কিছু 5 থেকে 10 মিনিট টাইম দিবে যে আপনি আপনার ফাইনাল যে OMR শিট সেখানে সেই অ্যান্সারটা তুলে।
সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা এই ক্ষেত্রে টাইম ম্যানেজটা করতে পারে না, তারা আস্তে ধীরে খুব সুন্দর করে লেখার দিকে ফোকাস দেওয়ার কারণে দেখা যায় যে লাস্টের দিকে 4-5টা কোয়েশ্চেনের অ্যান্সার তুলতে পারে না, অ্যান্সার সব রেডি বাট অ্যান্সার তুলতে পারে না, বিকজ আইএলটিএস যে এক্সামিনেশন সেন্টারগুলো দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। আপনার 10 মিনিট ডান মানে হচ্ছে আপনার লেখা স্টপ করতেই হবে, আপনি করা ছাড়া অপশন নেই, বিকজ ইমিডিয়েটলি আপনার সামনে থেকে একজন ইনভিজিলেটর এসে আপনার অ্যান্সার শিট নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট ইন আ ডিসেন্ট উইদাউট এনি কাটাকাটি ইন আ ডিসেন্ট রাইটিং স্টাইল আপনার যে অ্যান্সারটা থাকবে সেটা তুলবেন ওএমআর শিটে। আননেসেসারিলি ওভার টাইম এটাতে স্পেন্ড করলে আপনি দেখা যাবে যে পরবর্তী যে এক্সামগুলো লাইক লিসেনিংয়ের পরে রিডিং অথবা রাইটিং সেগুলোতেও খারাপ হতে পারে, বিকজ একটা মেন্টাল প্রেশারের মধ্যে আপনি চলে আসবেন। অ্যান্ড ফোর্থলি যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে প্র্যাকটিস। স্টুডেন্টসরা অলওয়েজ প্র্যাকটিসকে নেগলেক্ট করে, স্পেশালি আইএলটিএস এক্সামের জন্য। কারণ হচ্ছে যে প্র্যাকটিস জিনিসটা যখন যত বেশি আপনি করবেন তত বেশি আপনার স্কিল ডেভেলপ হবে, তত বেশি আপনার ব্রেনের যে রেসপন্স রেট সেটা আরও বেশি ডেভেলপ হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যেই অ্যান্সারের যে স্ট্র্যাটেজিসগুলো যে টেকনিকসগুলো সেগুলো আরও বেশি শার্প হবে। সো এই জিনিসগুলো যখন স্টুডেন্টসরা করে না তখন দেখা যায় যে তারা ইমপ্রুভ করতে পারে না। সো প্র্যাকটিসিং আন্ডার টাইম সিচুয়েশন ইজ ভেরি ভেরি ক্রুশাল, এটা রিডিংয়ের জন্য হোক, লিসেনিং, এনি মডিউল। অ্যান্ড লাস্টলি হচ্ছে যে আপনার অলওয়েজ আপনার অ্যান্সারগুলোকে চেক করতে হবে। অ্যান্সারগুলো আপনি লেটস সে আপনি রেকর্ডিংয়ে শুনলেন বার্ডস, আপনি লিখলেনও বার্ডস, বাট আপনি আপনার ওই যে ফাইনাল অ্যান্সার শিট যেটা সেখানে লিখলেন বার্ড, BIRD, তাহলে আপনার অ্যান্সার ভুল। সো অলওয়েজ ইউ নিড টু ডাবল চেক দিস কাইন্ড অফ থিংস টু মেক শিওর যে আপনার যে কষ্ট করে যে টাইম দিয়ে যে এফোর্ট দিয়ে অ্যান্সারটা বের করছেন সেটা যাতে ভুল না হয়। সো মুভিং ফরওয়ার্ড, লিমিটেড ভোকাবুলারি অ্যাজ আই মেনশন। আপনি যখন ভোকাবুলারি ইউজ করবেন ইউ অলওয়েজ নিড টু ফোকাস অন সার্টেন থিংস। ভোকাবুলারির ক্ষেত্রে আমরা স্টুডেন্টরা যে জিনিসটা ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা একই শব্দ বারবার ইউজ করি। ইউ নিড টু অ্যাভয়েড ডুইং ইট। আপনি যদি এক জায়গায় বলেন দ্যাট দ্য স্কাই ইজ ব্লু, আপনি আরেক জায়গায় বলতে পারেন দ্যাট ব্লু ইজ আ ভেরি বিউটিফুল কালার অ্যান্ড দ্য স্কাই ইজ looking exactly like that. So it's kind of like that, or you can even say it like in a different way or in a different words is something very crucial, because আপনি সেম ওয়ার্ড যদি আপনার রেসপন্স অথবা অ্যান্সারের মধ্যে বারবার তোলেন তাহলে দেখা যাবে অ্যান্সারটা রিপিটেটিভ হয়ে যাবে অ্যান্ড আপনার যে লেক্সিক্যাল স্কিলস সেটা ডিক্রিজ হবে, অথবা এক্সামিনার বুঝে যাবে যে আপনার লেক্সিক্যাল স্কিলস আরও ইমপ্রুভমেন্টের দরকার আছে। অ্যান্ড সেকেন্ডলি যে জিনিসটা সেটা হচ্ছে যে টপিক ওয়াইজ যদি আপনি ডিসকাসটা না করেন অথবা টপিক ওয়াইজ যেই ওয়ার্ড অথবা যেই সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা যদি আপনি ইউজ না করেন দেন আপনার যেই এক্সপেক্টেড ব্যান্ড স্কোর সেটা আসবেন। থার্ডলি হচ্ছে যে আপনার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, যেটা অনেকেই এনকারেজ করে যে স্পিকিংয়ের সময় অথবা রাইটিংয়ের সময় ইউজ করার জন্য, সেটা আপনার ব্যান্ড স্কোরকে যতটুকু বুস্ট করবে অ্যাট দ্য সেম টাইম যদি আপনি প্রপারলি ইউজ না করতে পারেন তখন দেখা যাবে যে আপনার ব্যান্ড স্কোরটা আরও বেশি ডিক্রিজ করতেছে। সো আপনার টপিক বুঝতে হবে, টপিক ওয়াইজ আপনার যে ইডিয়মসটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা ইউজ করতে হবে। যদি আপনি সেটা ইউজ করতে না পারেন তাহলে ইট ইজ স্ট্রংলি রেকমেন্ডেড টু অ্যাভয়েড ইট। But if you want to get a higher band score, you need to use it in the appropriate topic and situation. Finally, lack of understanding যে কোন সিচুয়েশনে কোন রেসপন্সটা বলা লাগবে, কোন সিচুয়েশনের জন্য কোন ধরনের রেসপন্স অ্যাপ্রোপ্রিয়েট, আর কোন সিচুয়েশনে আপনার অ্যান্সারগুলোকে একটু ডিফারেন্ট ওয়েজে বলা হচ্ছে না, এই জিনিসগুলো যখন এক্সামিনার নোটিস করবে ইমিডিয়েটলি আপনার ব্যান্ড স্কোর কমে যাবে। সো এই জিনিসগুলো আপনার ডেফিনেটলি you need to keep in mind. And now let's talk about grammatical range. Frequently আমরা গ্রামারের জন্য যে জিনিসটা এনকারেজ করে থাকি সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা হচ্ছে যে আপনার সেন্টেন্স ক্রিয়েশনের বেসিক রুল। বাট আপনার যদি কনস্ট্যান্টলি এই সেম স্ট্রাকচারে আপনার প্রত্যেকটা রাইটিংয়ের অ্যান্সার, প্রত্যেকটা স্পিকিংয়ের রেসপন্স এমন হয়ে থাকে, এক্সামিনার বুঝে যাবে যে আপনার লেক্সিক্যাল স্কিলস, আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ ইজ উইক। সো
এই জন্য আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স যেগুলো, যেটার মেইন স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার বাইরে আপনার যেতে হবে, where you need to use complex sentences, you need to use compound sentences, you need to mix it up to make sure যে আপনার অ্যান্সারের যে রেঞ্জ অ্যান্ড আপনার অ্যান্সারের যে ভ্যারাইটিটা সেটা পারফেক্টলি অ্যালাইন হয় আপনার টপিকের সাথে আপনার কোয়েশ্চেন অ্যান্সারের সাথে। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন যে কমপ্লেক্স সেন্টেন্স আপনি যত সুন্দরভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবেন, আপনার ব্যান্ড স্কোর তত বেশি বাড়ার চান্স থাকবে। আপনি যদি ওভারলি ডিপেন্ডেন্ট থাকেন শুধু সিম্পল সেন্টেন্স বলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোরটা আপ টু দ্য মার্ক তো হবে না, অথবা ইফ লাক পারমিটস হতেও পারে। বাট in most cases we encourage to use a variety of sentence structures from simple to complex to compound, you mix it up, so that way আপনার ব্যান্ড স্কোরটা হাই হওয়ার চান্সেস থাকবে, এক্সামিনারও বুঝবে দ্যাট আপনি কোয়ালিফাইড একজন ইংলিশ স্পিকার অ্যান্ড ইউজার। সেকেন্ডে আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে যে পাংচুয়েশন। আমরা অনেক সময় দেখা যায় যে পাংচুয়েশনের যে সিগনিফিকেন্সটা সেটা আইএলটিএস এক্সাম স্পেশালি রাইটিংয়ের মডিউলের সময় খুব বেশি ইগনোর করে থাকি। পাংচুয়েশন বলতে যে শুধু কমা অ্যান্ড ফুল স্টপ পর্যন্ত লিমিটেড তা কিন্তু না, অনেক সময় কিছু ক্ষেত্রে আমরা সেমিকলন ইউজ করতে পারি, কিছু ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ নাম্বারস ইউজ করতে পারি। সো ইন দিস কেসেস ইউ নিড টু বি কেয়ারফুল as to how you need to use it. কমার ব্যবহার, ফুল স্টপের ব্যবহার, ফুল স্টপের পরে আপনার আবার নেক্সট যে লাইনটা লিখবেন সেটা কিভাবে ইউজ করতে হবে, এই জিনিসগুলোর জন্য আপনার ডেফিনেটলি পাংচুয়েশনের I wouldn't say ample but কিছু সাফিসিয়েন্ট নলেজ থাকা জরুরি, যেটা আপনার ব্যান্ড স্কোরটাকে হাই করতে হেল্প করবে। অ্যান্ড লাস্টলি হচ্ছে অ্যাজ আই সেড আর্লিয়ার দ্যাট আপনার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ক্লজ, কানেক্টরস এই জিনিসগুলো আপনার টপিক ওয়াইজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হবে। আপনি যদি টপিকের বাইরে গিয়ে একটা সার্টেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ইউজ করেন, এটা আপনার ব্যাকফায়ার করবে, আপনার ব্যান্ড স্কোর বাড়ানোর পরিবর্তে এটা ব্যান্ড স্কোর কমায় ফেলবে। সো লিসেনিং অ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে আরও কিছু এডিশনাল ট্রিক্স আছে যেগুলো আমরা মোস্ট অফ দ্য টাইমস ফলো করি। সেটার মধ্যে লিসেনিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ক্রুশাল সেটা হচ্ছে যে রিডিং দ্য ইনস্ট্রাকশনস ইন দ্য কোয়েশ্চেন পেপার। কোয়েশ্চেন পেপারে আপনাকে অবশ্যই ইনস্ট্রাক্ট করে দিবে দ্যাট আপনার এই পার্টিকুলার 4টা সেট অফ কোয়েশ্চেন্সের জন্য 2টো ওয়ার্ডের বেশি আপনি ইউজ করতে পারবেন না। অ্যান্ড আনফর্চুনেটলি আপনি রেকর্ডিং বুঝলেন, অ্যান্সারও খুঁজে পেলেন, বাট আনফর্চুনেটলি আপনি আপনার অ্যান্সার শিটে 3টা পার্টিকুলার ওয়ার্ড নিয়ে আসলেন, যেটার মধ্যে 2টো হচ্ছে আপনার অ্যান্সারের সাথে অ্যালাইন করে আর একটা অ্যাডিশনাল ওয়ার্ড নিয়েছেন, আপনার অ্যান্সার ভুল হবে। সো এই জিনিসটার ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন পেপারে, লিসেনিংয়ের কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন্সের ইনস্ট্রাকশনস, কোয়েশ্চেন্সগুলোর উপরে আপনার ইনস্ট্রাকশনসগুলো থাকবে ইন দ্য ফর্ম অফ নো মোর দেন 2 words, নো মোর দেন 1 words or no more than 3 or something like that. সো এই জিনিসগুলো আপনার খুব বেশি কেয়ারফুলি এই জিনিসগুলো করতে হবে। আরেকটা যে জিনিসটা রাইটিংয়ের ক্ষেত্রে আই হ্যাভ ফেসড ইট উইথ আ লট অফ মাই স্টুডেন্টস ইজ দ্যাট এক্স্যাক্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা ডেলিভার না করা অথবা রাইট ডাউন না করা। দেখা যায় যে রাইটিং টাস্ক 1-এ আপনাকে বলা হচ্ছে একটা গ্রাফ চার্ট নিয়ে এক্সপ্লেন করা। সো আপনি গ্রাফ চার্ট নিয়ে এক্সপ্লেনেশন ঠিকই করলেন, বাট আপনার এক্সপ্লেনেশনের মধ্যে মেইন যেই অ্যান্সারটা এক্সামিনার খুঁজতেছে সেটা হচ্ছে যে গ্রাফটা কোন দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে, কোন দিক দিয়ে কমে যাচ্ছে, এই জিনিসগুলো আপনি খুব ভেগলি এক্সপ্লেন করলেন, খুব অস্পষ্টভাবে এক্সপ্লেন করলেন। তো তখন দেখা যাবে কি যে এক্সামিনার বুঝবে যে আপনার গ্রামাটিক্যাল স্কিলস উইক, তখন আপনার নাম্বারটা কমে যাবে, ব্যান্ড স্কোরটা লো হয়ে যাবে। আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে যে ফরম্যাট বোঝা বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যখন রাইটিং টাস্ক 1 দিবেন, আপনার অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি 150 ওয়ার্ড 150 ওয়ার্ডসের উপরে যেতে, নিচে থাকতে পারবেন না, উপরে যেতে চাইলে যেতে পারবেন, দ্যাটস আপ টু ইউ। হাউএভার strongly recommended is for every students is that to understand the instructions. আপনার রাইটিং টাস্ক 1 পার্টের জন্য 150 ওয়ার্ডস ইজ আ মাস্ট। আপনি 150 ওয়ার্ডসের নিচে যদি গিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার ব্যান্ড স্কোর অনেক কমে যাবে। অ্যান্ড ইয়েস, এক্সামিনাররা প্রত্যেকটা ওয়ার্ড কাউন্ট করে অ্যাট দি এন্ড অফ মার্কিং, দ্যাট আপনার ওয়ার্ড কাউন্টিংয়ের
মিট করতেছি কিনা। রাইটিং টাস্ক পার্ট 2 এর জন্য অলমোস্ট 200 to 20+ ওয়ার্ডস। সো এই জিনিসগুলো আপনার ডেফিনেটলি ইন কনসিডারেশন রাখা লাগবে যখন আপনি লিখবেন। লেখার সময় আপনার গুনতে হবে, ইটস ফ্যাক্ট দ্যাট আপনার প্রত্যেকটা ওয়ার্ড গুনে গুনে দেখতে হবে যেটা আপনি তাদের যে ওয়ার্ড কাউন্টসের যে ক্রাইটেরিয়া সেটাকে মিট করতে পারতেছেন। সেটা যদি আপনি মিট না করতে পারেন তাহলে আনফর্চুনেটলি আপনার ব্যান্ড স্কোরটা হাই হবে না, অথবা আপনি চ্যালেঞ্জ করতে পারেন, অথবা রিটেক এগুলো নিয়েও খুব একটা হেল্পফুল হবে না। দ্যাট ইজ ওয়াই প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম প্রপার ফিডব্যাক নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে দেখা যায় অনেক ক্ষেত্রে ডিফারেন্ট ওয়েবসাইট, ডিফারেন্ট AI টুলস এক্সট্রা জিনিস ইউজ করে থাকে জাস্ট টু গেট আ ফিডব্যাক, বাট দিস কাইন্ড অফ ফিডব্যাকস আর নট রিয়েলি হেল্পফুল। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার খাতা, আপনার অ্যান্সার্স এগুলো চেক করবে একজন হিউম্যান এক্সামিনার। সো আপনার হিউম্যান ইনস্ট্রাক্টর অথবা হিউম্যান এক্সপার্ট এমন মানুষের কাছ থেকে ফিডব্যাকটা নেওয়া খুব বেশি জরুরি। সো ফিডব্যাক ইজ সামথিং দ্যাট ইউ নিড টু অলসো emphasize on while preparing for the IELTS exam. And lastly, I think that listening এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক রেসপন্স থাকে, যে রেসপন্সগুলো ফুললি তুলে না। শুরুতে বললাম দ্যাট আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হলো নো মোর দেন 2 ওয়ার্ডস। আপনি আপনার প্রথম রেসপন্সটার সাথে দেখলেন যে আপনার অ্যান্সার মিলতেছে, সাথে সাথে লিখে আর বাকি রেকর্ডিংটা শুনলেন না। এই ভুলটা করার কারণে দেখা গেল যে একদম হওয়া একটা জিনিস, যে জিনিসটাতে 100% আপনি মার্কসটা গেইন করতে পারতেন সেটা আপনি আর গেইন করতে পারতেছেন। সো দ্যাটস ওয়াই আপনার লিসেনিংটা কামলি প্রপারলি ফুল শুনে ওই পার্টিকুলার লাইনটা শুনে আপনার ইভ্যালুয়েট করতে হবে যে ওকে কোন সেট অফ 2 অ্যান্সার্স 3 অ্যান্সার্স ইনস্ট্রাকশন বেসড কোন অ্যান্সার্সগুলো আর ওয়ার্ডসগুলো আমি আমার OMR শিটে বসাইতে পারবো। So, and lastly, I think that something that is very underappreciated or not acknowledged enough is about the writing module. So, writing module একটু আগে যে জিনিসগুলো বললাম সেটার পাশাপাশি আরও এডিশনাল যদি কিছু জিনিসগুলো আমি অ্যাড করি, সেটার মধ্যে একটা হচ্ছে দ্যাট আপনার প্যারাগ্রাফের স্ট্রাকচার। প্যারাগ্রাফের স্ট্রাকচার বলতে বোঝাচ্ছি যে রাইটিং টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2তে আপনি যদি আপনার রেসপন্সগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, লাইক প্রথমে ইন্ট্রোডাকশন দিলেন, দেন ওভারভিউ দিলেন, দেন কিছু একটা প্যারা দেখলেন যেটার মধ্যে কিছু ডিসকাশন থাকলো, দেন ফলো দ্যাট আপ উইথ আনাদার প্যারাগ্রাফ। সো এইভাবে যদি স্ট্রাকচার্ড ওয়েতে আপনি না লেখেন তাহলে দেখা যায় কি আপনার যে অ্যান্সারটা লিখছেন সেটা আপনার উইক হয়ে যায়। সো এই উইক অ্যান্সারটা অ্যাভয়েড করার জন্য একটু প্রেজেন্টেশন স্টাইলটা যদি আমাদের রাইটিংয়ে একটু সুন্দর করা যায় তাহলে দেখা যায় যে এক্সামিনারও একটু হ্যাপি থাকে, পাশাপাশি আপনার ব্যান্ড স্কোরটা একটু বাড়ার সম্ভাবনা থাকে। আর অলওয়েজ এই জিনিসটা আমি আমার স্টুডেন্টসদেরকে এনকারেজ করি, দ্যাট ইজ যে ট্রাই টু প্রোভাইড আ ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড টু দ্য পয়েন্ট ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন। এটা রাইটিং টাস্ক পার্ট 1 এর জন্য, পার্ট 2 এর জন্য আপনার ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যেভাবে আপনার রেসপন্সগুলো করবেন, লিখবেন, অথবা ইন্ট্রোডাকশন কনক্লুশনের মাঝখানে যে রেসপন্স নিয়ে ডিসকাস করবেন সেই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে কনজাংশন অর লিঙ্কিং ওয়ার্ডস ইজ সামথিং, যে জিনিসটা এক্সামিনাররা অলওয়েজ ওনাদের স্টুডেন্টসদের অ্যান্সার শিটের মধ্যে খুঁজে বের করার ট্রাই করে। সো সেখানে দেখা যায় কি অনেক সময় অনেকে লিঙ্কিং ওয়ার্ডসের প্রপার ইউজ করেন, তো অনেক সময় লিঙ্কিং ওয়ার্ডসের যেই প্রয়োজনটা দরকার সেভাবে, যেই সেন্টেন্সের দরকার সেভাবে ওইখানে ইউজ করতেছে। তো এই জিনিসগুলোর কারণে দেখা যায় যে আপনার লেক্সিক্যাল স্কোর যে জিনিসটা সেটা আরও কমে যায়। সো দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ নিড টু কিপ ইন মাইন্ড। অ্যান্ড ফাইনালি, the right approach for these kind of things is when if you're self-studying, you need to be very disciplined. Self-study বাংলাদেশের perspective দেখা যায় যে খুব বেশি rare, because most of the times we do need an instructor or an expert's advice to help us gain the necessary feedbacks and how we can improve on certain modules. However, কোচিং এর ক্ষেত্রে আপনি যদি বলেন যে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কস্ট এফিশিয়েন্ট না। সো ইট ভ্যারিজ অ্যাগেন পিপল টু পিপল, পার্সন টু পার্সন, বিকজ IELTS এক্সামও ইজ ওয়ান কাইন্ড অফ অ্যান ইনভেস্টমেন্ট। আপনি যখন IELTS এক্সামের জন্য প্রিপারেশন নেবেন, আপনার ডেফিনেটলি আপনি শুধু যে আপনার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট দিচ্ছেন তা কিন্তু, আপনি আপনার টাইম, আপনি আপনার হার্ড ওয়ার্ক, আপনি আপনার ডেডিকেশন অ্যান্ড অল অফ দিস থিংস আর পুটিং ইন টু দিস এক্সাম। সো যখন এটা আউটপুটটা আপনি ভালোভাবে আনতে চাবেন,
you need to have the correct mindset, the discipline mindset, the dedication that is required to get that feedback, to get the practice, to emphasize on skill development. That will be helpful for you, not in for just the exam but outside of the exam as well. So that's about it. Thank you.